পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমে আরও জটিল আর উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে একটা চরম উদ্বেগ আর অস্থিরতা। আর এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আর সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ইয়েমেন। পরিস্থিতির সাম্প্রতিক মোড় ঘুরিয়ে দিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ, যা এই সংঘাতকে আরও বিস্তৃত এবং বিপজ্জনক করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসে। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হতেই সেটি দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দেশ জুড়ে নাগরিকদের সতর্কবার্তা জারি করে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। আতঙ্কের সেই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে একটা চরম উদ্বেগ দেখা দিলেও কিছু সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইডিএফ পরে জানাচ্ছে সম্ভাব্য হুমকি কাটিয়ে ওঠা গেছে এবং নাগরিকদের আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে আতঙ্ক আর অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সহজে কাটার নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সামনে আসার আগেই ইয়েমেনের হুথি গোষ্ঠীর তরফে একেবারে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি একটি বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছিলেন, ইরানের ওপর যদি হামলা অব্যাহত থাকে তাহলে তারা এই সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে। এই হুঁশিয়ারির অল্প কিছু সময়ের মধ্যে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল আর আমেরিকা। এই হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। তেহরান থেকে ইসরায়েল এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হয়। আর সেই থেকে শুরু হওয়া এই সংঘাত ধীরে ধীরে আরও বিস্তৃত আকার ধারণ করছে। প্রথম দিকে এই যুদ্ধ সীমাবদ্ধ ছিল মূলত ইসরায়েল ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা এবং লেবানন সীমান্তবর্তী উত্তেজনার মধ্যে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংঘাতে নতুন নতুন পক্ষের যোগদান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রায় এক মাস পর এই সংঘাতে ইয়েমেনের প্রত্যক্ষ জড়িয়ে পড়া সেই জটিলতা আরও বাড়িয়ে দিল। ইয়েমেনের সক্রিয় হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত। এই গোষ্ঠী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ইরানের পাশে রয়েছে এবং প্রয়োজনে সামরিকভাবে তারা সাহায্য করতে প্রস্তুত। শুক্রবারই হুথি নেতৃত্বের তরফে জানানো হয়, ইরানের ওপর হামলা বাড়লে তারা চুপ করে থাকবে না। এর ঠিক পরে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও তীব্র হয়েছে। এর আগেও হুথি গোষ্ঠী আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। 2023 সালে গাজায় ইসরায়েলের যে সামরিক অভিযান, সেই অভিযান শুরু হলে গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিল এই হুথি গোষ্ঠী। সে সময় লোহিত সাগরে ইসরায়েল, আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো জাহাজকে লক্ষ্য করে একাধিক হামলা চালায় হুথিরা। ফলে আন্তর্জাতিক বাণিজ্য পথও চাপে পড়ে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথে ব্যাঘাত ঘটলে তার প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। তাই হুথিদের এই ধরনের হামলা কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলে। বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কা আরও বেড়েছে। হুথি গোষ্ঠীর প্রকৃতি এবং তাদের মতাদর্শ বুঝতে গেলে ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতির দিকে একটু নজর দিতে হবে। হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জায়দি সম্প্রদায়ের এবং ওই জায়দি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক আর ধর্মীয় সংগঠন। দীর্ঘদিন ধরে তারা ইয়েমেনের ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠী নিজেদের আনসার আল্লাহ নামেও পরিচয় দেয়। 90-এর দশকে তাদের আত্মপ্রকাশ ঘটে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা ছিলেন হুসেইন আল হুথি, যার নাম অনুসারেই এই সংগঠনের নামকরণ। বর্তমানে এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন তার ভাই আব্দুল মালিক আল হুথি।
হুথিরা নিজেদের বৃহত্তর একটি জোটের অংশ বলে দাবি করে, যা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত। এই জোটে ইরান ছাড়াও হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠন রয়েছে। এই জোটের মূল লক্ষ্য হল ইসরায়েল এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই প্রেক্ষাপটে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একযোগে চাপ তৈরি করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে তা গোটা মধ্যপ্রাচ্যকে একটি বৃহৎ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। ইতিমধ্যে একাধিক দেশ এই পরিস্থিতির দিকে গভীর উদ্বেগ নিয়ে নজর রাখছে। কূটনৈতিক স্তরেও বাড়ছে উত্তেজনা। সবচেয়ে বড় আশঙ্কা হলো এই সংঘাত যদি বহুমুখী হয়ে ওঠে, তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েল, ইরান, আমেরিকা, ইয়েমেন এই চারটি পক্ষের সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণ সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এর সঙ্গে যদি লেবানন বা অন্য কোনো শক্তি সরাসরি যুক্ত হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শুধু সামরিক দিক থেকে নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে লোহিত সাগরের নিরাপত্তা একটা প্রশ্নের মুখে পড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আর জ্বালানি সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির সামনে দাঁড়িয়ে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? কূটনৈতিক সমাধানের কোনো রাস্তা কি এখনো খোলা আছে, নাকি যুদ্ধই হয়ে উঠবে একমাত্র পথ? আন্তর্জাতিক মহল এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে। একদিকে ক্রমবর্ধমান সামরিক তৎপরতা, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা। এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ এখন একটা অনিশ্চয়তার দোলাচলে। ইয়েমেনের এই নতুন পদক্ষেপ সেই অনিশ্চয়তাকে আরও গভীর করে তুলল বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এটা বলা যায়, ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাত এখন আর সীমাবদ্ধ নেই কয়েকটি দেশের মধ্যে। এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংকটের রূপ নিয়েছে, আর যার প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে। পরিস্থিতি এখন কোন দিকে যায়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সত্যি কি গোটা বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ছড়িয়ে পড়বে, নাকি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে একটা কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে? যদি কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে এই যুদ্ধ শেষ হয়, তাহলে কবে শেষ হবে? কোন পক্ষ আলোচনার আহ্বান জানাবে? পাকিস্তান যে মধ্যস্থতার একটা ইঙ্গিত দিয়েছে, সত্যি কি পাকিস্তানের মধ্যস্থতা মেনে নেবে আমেরিকা এবং ইরান? যদি মধ্যস্থতা তারা মেনে নেয়, তাহলে কোথায় হবে সেই আলোচনা? নজর থাকবে আমাদের। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।